ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক ছিল একেবারে সর্বোচ্চ উপরে। তার ম্যানেজমেন্ট ভালো ছিল, আসলো যারা ছিলেন ম্যানেজমেন্টে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, মুক্তিযুদ্ধের চেতনার ম্যানেজমেন্ট বসলো এবং তারপরে যা হওয়ার তাই হলো। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি বলেছেন, যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে এটি খুব দুঃখ। এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের খেল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে লুটেরাদের হাত থেকে বাঁচাতে যেন শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। এবারের বাজারে সবচাইতে আলোচিত একটি বিষয় ইসলামী ব্যাংকের তারল্য সংকট। হ্যাঁ দর্শক, এবার কিন্তু সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু ইসলামী ব্যাংকের যারা ধ্বংসকারী, এমনকি যারা এই কারিকুলাম করে ইসলামী ব্যাংককে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন হুঙ্কার দিয়েছেন, এমনকি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কাদের কারণে এই ইসলামী ব্যাংক আজ ধ্বংসের পথে এবং কারা লুটপাট করতে চাচ্ছে ইসলামী ব্যাংক। যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন এবং দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে আপনাকে শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাই সম্মানিত প্রিয় দর্শক, আজ আর এখানে কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতেই রুমিন ফারহানা ইসলামী ব্যাংক নিয়ে কি বলছে দর্শক সেটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব আমরা। এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের খেল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে লুটেরাদের হাত থেকে বাঁচাতে যেন শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। পর্দার আড়ালে চলতে থাকা নোংরা ষড়যন্ত্র আর রাতের আধারে ব্যাংক গিলে খাওয়ার মিশন এখন পুরোপুরি ফাঁস। খোদ সরকারি দলের ভেতর থেকে বাঘিনী রুমিন ফারহানা কড়া হুঙ্কার আর বাহিরে থেকে জামায়াতে আমিরের চরম আলটিমেটাম। রীতিমতো থরথর করে কাঁপছে তারেক রহমানের গলায়। প্রশ্ন উঠেছে, কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ইসলামী ব্যাংকের ভেতরে? কেন এই ঐতিহ্যবাহী ব্যাংক নিয়ে এমন নোংরা খেলায় বেঁধেছে লুটেরা সিন্ডিকেট? সাধারণ গ্রাহকদের ঘাম ঝরানো হাজার হাজার কোটি টাকা গিলে খেতে তারা পেতেছে ভয়ঙ্কর ফাঁদ। দেশের রাজনীতি আর অর্থনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো ইসলামী ব্যাংক। সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্টের জমানো টাকা নিয়ে ছিনিমিনি খেলার এক মহোৎসব চলছে চারপাশে। ঐতিহ্যবাহী এই ব্যাংকটিকে নিজেদের পকেটে ঢোকাতে গিয়ে তারেক প্রশাসন এমন এক গ্যাড়াকালে আটকা পড়েছেন যেখান থেকে সহজে বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। দিনে দুপুরে এমন পুকুর চুরির চিত্র দেখে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা পর্যন্ত পথে নেমে আসতে বাধ্য হয়েছেন। টিয়ার গ্যাস, পুলিশের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে এই প্রতিবাদী মানুষগুলো মাটি কামড়ে পড়ে আছেন শুধু অধিকার আদায়ের জন্য। মানুষের এই নাছোড়বান্ধা অবস্থা দেখে লুটেরা চক্রের ভেতর তো এখন চরম আতঙ্ক। চারিদিকে যখন এমন তুলকালাম অবস্থা, ঠিক তখনই ভেতরের আসল গুমর ফাঁস হতে শুরু করেছে। এই লুকোচুরি খেলার আসল হোতাদের চেহারা এখন সবার সামনে পরিষ্কার। তারেক সরকার ভেবেছিলেন খুব সহজেই ব্যাংকটিকে গ্রাস করে নেওয়া যাবে, কিন্তু সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের মুখে পড়ে সে আশা এখন সেগুড়ে বালি। কিভাবে এই বিশাল ব্যাংকটিকে গিলে খাওয়ার পায়তারা করছে তা শুনলে যে কারো চোখ যেন কপালে উঠবে। রাতের আধারে ভানুমতির খেল দেখিয়ে ব্যাংকটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে একটি বিশেষ সিন্ডিকেট। এখানে যে নতুন চেয়ারম্যানকে চেয়ারে বসানো হলো, সেই মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়ে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ব্যক্তি মূলত লুটেরাদের হাতের একটি খেলনা বা ডুগডুগি মাত্র। ওনাকে সামনে রেখে তারেক সরকার আখের গোছানোর ফন্দি এঁটেছে আর কি। পেছনের আসল কারিগর হলো সেই পুরনো এস আলমের সিন্ডিকেট। এই চক্রটি কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতারাতি 20টির বেশি ভুয়া কাগজে কোম্পানি খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ব্যাংকের টাকা দিয়ে আবার সেই ব্যাংকের মালিকানা কিনে নেওয়ার মতো এমন জালিয়াতি দেখে দেশের মানুষ তো রীতিমতো টাসকি খাচ্ছে। জনগণের আমানতের টাকা দিয়ে এমন হরিলুটের আগের মতো কখনো দেখেনি কেউ। ব্যাংকটির দখল নিতে এরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে সাধারণ মানুষের কষ্টের কথা একটু ভাবে না। অন্যদিকে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের আসল চেহারা দেখলে যে কেউ থ মেরে যেতে বাধ্য। যে লোকটিকে ব্যাংক বাঁচানোর বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে তার নিজের আপন স্ত্রী, একজন চিহ্নিত ঋণ খেলাপি। বিগত সরকারের আমলে এই খুরশিদ সাহেব নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকা বের করে নিয়েছেন অত্যন্ত সুকৌশলে। নীতি নির্ধারকরা এই সর্বনাশা খেলার ফলাফল বুঝতে না পারলেও দেশের ভেতরের ডাকসাইটে নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ঠিকই আসল বিপদের টেরটা পেয়েছেন। তারেক সাহেবের আত্মঘাতী চাল যে অচিরেই দলের জন্য বিশাল বিপদের কারণ হতে পারে তিনি খুব ভালো করেই জানেন। এই কারণেই দলের ভেতরে শুরু হয়েছে চরম অস্থিরতা আর কানাঘুষা। সবাই বুঝতে পেরেছেন সামনে বড় রকমের বিপদ আসছে। তাই তো বিএনপির সাবেক নেত্রী সবার চোখ রাঙানিকে উপেক্ষা করে বাঘিনী রুমিন ফারহানা সরাসরি গর্জে উঠেছেন।
সম্প্রতি একটি জনপ্রিয় টকশোতে লাইভ ক্যামেরায় সামনে বসে তিনি যেই হুঙ্কার দিয়েছেন তাতে তারেক রহমানের বলয়ে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইসলামী ব্যাংক নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই জেদি নেত্রী কোনো রকমের রাগ ঢাক না করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি সামনে শুধুই অন্ধকার দেখছেন। সরকারি দলের একজন প্রথম সারির নেত্রী যদি নিজের দলের ভবিষ্যৎ নিয়ে এমন অন্ধকার দেখেন, তখন আপনাকে বুঝতে হবে ভেতরে ভেতরে একটা লঙ্কা কাণ্ড চলছে। ওনার এই কথাতেই স্পষ্ট হয়ে গেছে যে অতি উৎসাহী কিছু আমলা আর লুটেরাদের পাল্লায় পড়ে তারেক প্রশাসন এমন এক চোরাবাড়িতে পা দিয়েছে সেখান থেকে সহজে পার হওয়ার কোনো সুযোগ নেই। তো এবার আমি বাজেট পড়ে আমি দেখবো যে আসলে যে 1 লক্ষ টাকার উপরে যেটা সামাজিক সুরক্ষা বলা হচ্ছে সেটা আসলে কতটা সামাজিক সুরক্ষা আর কতটা আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি। তাদের যেই লোন দেওয়ার কথা ছিল সেটার লাস্ট দুটো কিস্তি তারা এই সরকারের সময় বাতিল করেছে। IMF যখন ঋণের কিস্তি বাতিল করে এবং তখন দেখা যায় যে অন্যান্য দাতা সংস্থাগুলো আর সেভাবে ঋণ দিতে চায় না। আর দুই হচ্ছে আমার কাছে মনে হয়েছে রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে। বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সো এই সকল কিছু মিলিয়ে বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। তবে এই বাজেটে বেশ কিছু জায়গায় স্বস্তির ব্যাপার আছে। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক মাফ করা হয়েছে। সো সেই জিনিসগুলোর দাম কমবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি প্রায় 9.42% কাছাকাছি। সো দ্যাট ইজ আ ভেরি হাই নাম্বার, মানে 9.4 মানে অনেক। সো এই মূল্যস্ফীতিটা কি করে কমিয়ে আনা যায়, আশা করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। সো এই সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। সো দেখা যাক সরকার এই ব্যাপারে কি করে। 1%। স্বাস্থ্যে এসছে জিডিপির 1% মাত্র, এটাও কিন্তু স্ট্যান্ডার্ডের অনেক নিচে। সো এই দুটো ক্ষেত্রে যথেষ্ট আশা থাকা সত্ত্বেও আমরা সেরকম আশা পূরণের জায়গা দেখিনি। আর সামাজিক সুরক্ষা খাতে অতীতে আমরা দেখেছি যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আপনার পেনশন, এই সব কিছু মিলিয়ে সংখ্যাটিকে বড় দেখানো হয়। সো এবার আমি বাজেট পড়ে আমি দেখবো যে আসলে যে 1 লক্ষ টাকার উপরে যেটা সামাজিক সুরক্ষা বলা হচ্ছে সেটা আসলে কতটা সামাজিক সুরক্ষা আর কতটা আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি। বিকজ আমরা যদি সামাজিক সুরক্ষা বলতে যেটা আমরা ভাতা বুঝে থাকি, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো যোগ করলে আমরা আগের আমলে দেখেছি 8-9 হাজার কোটি টাকার উপরে সেটা আসে না। যদিও বলার সময় বলা হয় 1 লক্ষ কোটি টাকার উপরে সামাজিক সুরক্ষা। সো এবারও যদি আমরা পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ভাতা যুক্ত করে সেটা 1 লক্ষ টাকা হয় তাহলে এটা আসলে প্রান্তিক মানুষকে তেমন কোনো সুবিধা দেবে না। ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটাও তো সামাজিক সুরক্ষার মধ্যে। হ্যাঁ, ফ্যামিলি কার্ড যেটা বলা হচ্ছে যে সামনের বছরের মধ্যে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে এবং 14,000 কোটি টাকার উপরে সম্ভবত বরাদ্দ দেখানো হচ্ছে। আপনি যদি সেটাকেও হিসাব করেন যে আমাদের 1 লক্ষ টাকার উপরে যেখানে আমরা সামাজিক সুরক্ষা বলছি সেখানে মাত্র 14,500 বা এরকম কোটি টাকা কার্ডের পেছনে, যেটা আপনি বললেন সামাজিক সুরক্ষা কার্ডের পেছনে। সো এটাও কিন্তু অপ্রতুল। এটাও কি খুব বেশি আপনার মনে হয়? খুব বেশি তো নয়। বিগত দিনের তুলনায় তো শতাংশ কিছুটা বেড়েছে। হ্যাঁ, বিগত দিনের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সঙ্গে আমাদের জিডিপির আকার বেড়েছে। আমাদের জিডিপির আকার এখন ধরা হচ্ছে 68 লক্ষ কোটি টাকা। সো দ্য জিডিপির আকার তো অনেক বড়। সেই তুলনায় আপনি যদি জিডিপির রেশিওতে দেখেন সেটা খুব বেশি আসবে না। বারবার ধর্ণা দিয়েও কিন্তু এই সরকার কোনো ঋণ অ্যালটমেন্ট পায়নি, কোনো ঋণ তাদের দেওয়া হয়নি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একেবারেই শুভ আশা থেকে, বিকজ IMF তার ঋণের কিস্তি বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ আ ভেরি মেজর মুভ অন দি পার্ট অফ IMF। সো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই শুভ আশা থেকে করা হয়েছে। এখানে হতে পারে, কিন্তু যেটা প্রবলেম হয় যে আমরা যদি চীন বা অন্য দেশের যে অনুদানের কথা, ঋণের কথা বলছে, সেখানে সুদের হারটা অনেক বেশি। IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কিন্তু অনেক কম। সে কারণেই সরকারগুলো চেষ্টা করে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে। আর IMF, ওয়ার্ল্ড ব্যাংক যখন ঋণ দেয় তখন কিন্তু অন্য দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়। আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো না। সো আমার কাছে মনে হয় ঋণ নির্ভরতা কমিয়ে আমরা যদি বিনিয়োগ নির্ভরতার দিকে যেতে পারি তাহলে ভালো। হ্যাঁ দর্শক, একটা দেশের অর্থনৈতিক অবস্থার মূল স্তম্ভ কিন্তু ব্যাংক। আর সেই ব্যাংকে যদি দর্শক ধ্বংসের খাতে চলে যায় সেটা তো আর সেই দেশ তার অর্থনৈতিকভাবে কখনোই কিন্তু স্বাবলম্বী হতে পারে না। আর সেটা যদি হয় দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা ব্যাংক ধ্বংসকারী দর্শক, তাহলে তো আর কোনো কথাই নেই। সেই দেশ আর কখনোই কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের অন্যতম একটি ব্যাংক হলো ইসলামী ব্যাংক, যেটার মাধ্যমে দেশের সবচাইতে বেশি রেমিটেন্স
দেশে আসে বাইরে থেকে, আর সেই ব্যাংকে যদি একবার ধ্বংসের পথে চলে যায় দর্শক, তাহলে কিন্তু বাংলাদেশ একেবারে কিন্তু নিশ্চিত হয়ে যাবে অর্থনৈতিকভাবে। আর যার ফলে দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা এমনকি জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে, এমনকি যারা ইসলামী ব্যাংক ধ্বংসের পিছনে লেগে গিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু দর্শক কঠিন হুঙ্কার দিয়েছেন, এমনকি সতর্কবার্তা দিয়েছেন। এমনকি এ নিয়ে কিন্তু বেশ আন্দোলনও কিন্তু সৃষ্টি হয়েছে ঢাকার রাজপথে, যে ইসলামী ব্যাংকের যে নতুন এমডিকে বসানো হয়েছে তাকে যাতে অবিলম্বে যাতে সরানো হয়, এমনকি যে আগের এমডি ছিল তাকে যাতে পুনরায় আবার যাতে তার স্থানে দেওয়া হয়। কারণ দর্শক বর্তমান যাকে এমডি পদ দেওয়া হয়েছে সে কিন্তু এসালামের গোলাম, আর সেই সুবাদেই কিন্তু এবার এই নতুন এমডিকে সরিয়ে আগের যে এমডি রয়েছে তাকে কিন্তু আগের জায়গায় কিন্তু স্থানান্তর করার দাবি জানাচ্ছে ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা, এমনকি পুরো বিরোধী দল কিন্তু সরাসরি কিন্তু অভিযোগ আনছে সরকার দলের বিরুদ্ধে। আর সরকার দলের হাতেই কিন্তু দর্শক এই নতুন এমডিকে বসানো হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কিন্তু দোষারোপ করছেন বিরোধী দল। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই রিপোর্টগুলি এমনকি বিষয়গুলি দেখার পর আপনার কি মনে হয় এটার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জড়িত থাকতে পারে? এমনকি রুমিন ফারহানা যে বিষয়গুলি উল্লেখ করেছেন আমাদের আজকের এই ভিডিওটিতে দর্শক, সেগুলি শোনার পর আপনার কি মনে হয় দর্শক? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।